রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন বাশার আল আসাদ। দাবি, দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না তার। লুকানো বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত, ইউক্রেনের দায় স্বীকার। কুরস্কে কিয়েভের হামলায় উত্তর কোরিয়ার প্রথমবারের মতো সেনার প্রাণহানি। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর শলস। প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ, 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুলেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বললেন, পালানোর কোনো ইচ্ছা ছিল না তার। সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে এই বিবৃতি প্রকাশ হওয়ায় এ নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। কারণ প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয়। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সন্ত্রাসী আখ্যা পেলেও সরকার হিসেবে স্বীকৃতি চায় এইচটিএস। বিদ্রোহীদের অভিযানের মুখে 9 দিন আগে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান রাশিয়ায়। দেশত্যাগের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার সিরিয়বাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলেন, পালানোর কোনো পরিকল্পনা ছিল না তার। তবে এই বিবৃতি নিয়ে আছে ধোঁয়াশাও। সিরিয়া থেকে চলে যাওয়া পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ দাবি করেছেন যে লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে, তেমনও কিছু হয়নি। বরং ওই সময়ে দামেস্কেই থাকার দাবি করেন আসাদ। এমনকি 8 ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে। সে সময় সেখানে হামলা হওয়ার পর তাকে মস্কোতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। বাশার আল আসাদ পালিয়ে গেলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে 26 টন সোনার মজুদ অক্ষত আছে বলে জানা গেছে। কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, 2011 সালে গৃহযুদ্ধের আগেও সমপরিমাণ সোনার মজুদ ছিল। লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলিভ সহ 2 জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়াকে রেড লাইনে ঠেলে দেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত হন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ ও তার সহকারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় আবাসিক ব্লকে ঢোকার সব পথ। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয়, রাস্তার পাশে একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। 2023 সালের অক্টোবরে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। লন্ডনের অভিযোগ ছিল, রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কিরিলভের বিরুদ্ধে একই অভিযোগ আনে। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান জোরদার করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, অঞ্চলটিতে জেলেনস্কি বাহিনীর হামলায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। এছাড়া উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন বলেও দাবি করা হয়। এদিকে ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। রাশিয়াকে রেড লাইনে ঠেলে দেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্ক করেন পুতিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়ার দাবি মার্কিন প্রসিকিউটরদের। আছে ঘুষ দেওয়ারও প্রমাণ। নয়াদিল্লির সহযোগিতা ছাড়া ব্যবস্থা নেওয়া কঠিন বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। সোমবার দেশটির পার্লামেন্টে শলসের বিরুদ্ধে ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী 23 ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলসকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলস। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে 3 দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন।
Mit Ja haben gestimmt জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলসের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনও চ্যান্সেলর হিসেবে শলসকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলস। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলস। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। হিজাব না পড়লে নারীদের 15 বছরের কারাদণ্ডের আইন আপাতত স্থগিত করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাসুদ পেজেশকিয়ানের জোর প্রচেষ্টায় দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই আইন স্থগিতে পার্লামেন্টে চিঠি দেয়। হিজাব ও সতীত্ব আইন বাস্তবায়িত হলে দেশ জুড়ে আরও একটি গণ অসন্তোষের সৃষ্টির শঙ্কায় ইরানের সরকার আপাতত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলে জানায় গণমাধ্যমটি। ইরানে হিজাব পরা নিয়ে নারী ও আইন প্রণেতাদের মত পার্থক্য নতুন কিছু না। তবে এবার হিজাব পরতে রাজি না হলে ইরানের নারীদের বিরুদ্ধে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের আইন পাশের তোড়জোড় শুরু করে দেশটির আইন বিভাগ। একে নাম দেয়া হয় হিজাব ও সতীত্ব আইন। এমনকি কেউ যদি এ আইন নিয়ে কটাক্ষ করেন তার বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান। বিভিন্ন মানবাধিকার সংস্থার পাশাপাশি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই আইনটি নিয়ে ঘোর আপত্তি জানান। এটি বাস্তবায়িত হলে গণ অসন্তোষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে আইনটি সংস্কারের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। অবশেষে বিতর্কিত ওই আইন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আইনের সংস্কারের পর বাস্তবায়নের জন্য ইরানের পার্লামেন্টে চিঠি পাঠানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু বিষয় সংশোধনের পর আবারও পার্লামেন্টে উত্থাপনের কথা রয়েছে। তবে কতদিন আইনটি স্থগিত রাখা হবে এ বিষয়ে কিছুই জানা যায়নি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ইরানিরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। ঘুষ ও সরকারি নথি জালিয়াতির মামলা থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দেননি যুক্তরাষ্ট্রের আদালত। প্রেসিডেন্ট হিসেবে প্রাতিষ্ঠানিক কাজ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পেলেও এ দু মামলা খারিজ না করার আদেশ দিয়েছেন নিউ ইয়র্কের আদালত। মামলা দুটির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ জড়িত বলে জানান আদালত। নির্বাচিত হওয়ার আগে বা পরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। কিছুদিন আগে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন প্রাতিষ্ঠানিক কাজের মামলা থেকে দায়মুক্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের আদালত। এই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথি জালিয়াতির মামলা বাতিলের আবেদন করেন। মামলার চাপে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কাজ করা কঠিন হবে বলে উল্লেখ করে তা প্রত্যাহারের যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। তবে আপিল বিভাগে এ যুক্তি কাজে লাগেনি। ঘুষ দেওয়ার ঘটনা ও ব্যবসায়িক নথি জালিয়াতির সঙ্গে ট্রাম্পের প্রাতিষ্ঠানিক কোনো যোগসূত্র নেই জানিয়ে 41 পাতার রায় দেন আদালত। নিউ ইয়র্কের ম্যানহাটনের এই আদালতের রায়ে আরও বলা হয়, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এই মামলার বিচার কাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না বলে জানিয়েছে আদালত। যদিও এই বিষয়ে ট্রাম্পের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি, তবে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় আপিল বিভাগে হেরে গেলেও সুপ্রিম কোর্টের সাহায্য নিতে পারবেন ট্রাম্প। এক্ষেত্রে সিদ্ধান্ত নবনির্বাচিত প্রেসিডেন্টের পক্ষেই যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন আদালত ট্রাম্পকে কারাভোগের সাজা না দিতে পারলেও প্রেসিডেন্সির মেয়াদ শেষ হলে এই সাজা কার্যকর করা যেতে পারে। তা না হলে কারাভোগের পরিবর্তে জরিমানা সহ অন্যান্য সাজাও দেওয়া যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডা সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। রয়টার্স বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরেই তিনি পদ ছেড়েছেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে ডমিনিক লিব্লাঙ্কের নাম ঘোষণা করেছেন ট্রুডো। বর্তমানে তিনি জনসুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেন। বলেন পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ক্রিস্টিয়া। বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে শুক্রবার কানাডার অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়াকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। এদিকে ক্রিস্টিয়ার পদত্যাগের পর সোমবার রাজধানী অটোয়ার রিডাউ হলে এক অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রী হিসেবে ডমিনিক লিব্লাঙ্কের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর ছোটবেলার বন্ধু লিব্লাঙ্ক বর্তমানে কানাডার জনসুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2000 সালে নিউ ব্রান্সউইক থেকে প্রথমবারের মতো পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি মামলার প্রমাণ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। তারা জানান, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে, যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রমাণও রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লির সহযোগিতা ছাড়া মামলাটি এগিয়ে নেওয়া কঠিন হবে। ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গেল মাসে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, তার ভাতিজা সাগর ও গ্রুপের এক নির্বাহী। এবার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানালো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা। সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান, এসব প্রমাণ স্পষ্ট যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি। এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয়, বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ, যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি এবং 17 মার্চের মধ্যে আদালতে হাজির করতে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত, যার কপি ইমেল করা হয়েছিল গৌতম আদানিকে। তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গৌতম আদানি। তাকে নিয়ে ভারতেও বিতর্ক রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে অস্ট্রেলীয়দের জীবনযাত্রায়। মাত্রাতিরিক্ত দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুদ্ধ করতে থাকা অস্ট্রেলীয়দের জন্য বড়দিনের উৎসব কিছুটা মলিন হতে যাচ্ছে। এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 43 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা। অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা আই সিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $12 বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $1.6 বিলিয়ন বেশি। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন বাশার আল আসাদ। দাবি, দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না তার। লুকানো বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত, ইউক্রেনের দায় স্বীকার। কুর্স্কে কিয়েভের হামলায় প্রথমবার উত্তর কোরীয় সেনার প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।